নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, চলে এলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেখানে আজকের ভিডিওতে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এ কোন চারজন ফরেন প্লেয়ারদের নিয়ে নামতে চলেছে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদি ভিডিওটি দেখে থাকো সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে গতকাল একটা ম্যাচ হয়, IL T20I ম্যাচ, যেখানে আবুধাবি নাইট রাইডার্সের সাথে গালফ জায়ান্টসের ম্যাচ ছিল, যেখানে আবুধাবি নাইট রাইডার্স বা গালফ জায়ান্টসের মধ্যে যেই জিতত সে কিন্তু এলিমিনেটরের টিকিট পেয়ে যেত। তো এখানে আবুধাবি নাইট রাইডার্স 32 রানে জিতেছে। আবুধাবি নাইট রাইডার্স 179 করেছে প্রথম ব্যাটিং করে, যেখানে শকিংলি ফিল সল্ট এবং লিয়াম লিভিংস্টোন ব্যাট করাতেও কিন্তু আবুধাবি নাইট রাইডার্স 179 করতে পেরেছে 1 উইকেট হারিয়ে। সেক্ষেত্রে একটা হাস্যকর, 20 ওভারে 1 উইকেট হারিয়ে নাকি 179, ভাবা যায়? এর থেকে তো আমাদের কলকাতা নাইট রাইডার্সই বেটার। এখানে যদি কলকাতা নাইট রাইডার্স একটা উইকেট হারাতো, আমি অনায়াসে বলতে পারতাম এখানে 179 জায়গায় কিন্তু 279 কিন্তু লেখা ছিল। তো আবুধাবি নাইট রাইডার্স দলকে আমি ছোট করছি না, বাট ভালো করতে পারতো। 179 রান, একটা উইকেট হারিয়ে আর একটু অ্যাটাকিং খেলতে পারতো। যেখানে ফিল সল্ট, KKR ব্লাড 2024 সালে ফিল সল্ট যেরকম ব্যাটিং করেছিল সেরকম কিন্তু গতকাল করতে পারেনি। ফিল সল্ট 56 বলে 72 রান করেছে, মাত্র 128 স্ট্রাইক রেটে। অপরদিকে মাইকেল কাইল পেপার, তিনি মাত্র ভালো ব্যাটিং করেছে 51 বলে 83, এবং তার জন্যই কিন্তু 179 পর্যন্ত পৌঁছায়, যেখানে তিনি 162 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। ইভেন লিয়াম লিভিংস্টনও তিনি 3 নম্বরে নেমেছিলেন, তিনি মাত্র 13 বলে মাত্র 18 রানই করতে পারে 138 ব্যাটিং স্ট্রাইক রেটে। তো আপাতত আমি বলবো KKR কিন্তু 179 রান নিয়ে মোটামুটি খুশিই ছিল, তার কারণ পিচটা একটু আলাদা রকম ছিল, পিচটা একটু ট্যাকি পিচ ছিল। তো সেক্ষেত্রে গালফ জায়ান্টস চেস করতে নেমে কিন্তু গুরবাজ কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়, যেখানে গুরবাজ এবং জেমস ভিন্সের উইকেটটা কিন্তু হোল্ডার নেয়, এবং গুরবাজ 0 করে আউট হয় এবং জেমস ভিন্স 19 রান করে 14 বলে। যেখানে গালফ জায়ান্টসের হয়ে একমাত্র মোয়েন আলী 79 রান করেছে 49 বলে। ইভেন তিনিও কিন্তু ওই KKR ব্লাডি, এবং তাকে কিন্তু KKR ব্লাডি আউট করলো, অর্থাৎ আন্দ্রে রাসেল আউট করলো। আজকে কিন্তু আন্দ্রে রাসেলের বোলিংটা আমার বেশ ভালো লেগেছে। তিনি 2 ওভারে 13 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। ইভেন জেসন হোল্ডার, তিনি 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট তুলেছে। আর হচ্ছে আবুধাবি নাইট রাইডার্সের ক্যাপ্টেন সুনীল নারায়ণ 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট তুলেছে। তো সুনীল নারায়ণ উইকেট পেল অবশেষে, এবং তিনি তো ইকোনমিক্যাল, আমরা সেটা জানি। তো অবশেষে KKR জিতে কিন্তু তারা এলিমিনেটরের টিকিট পেল, যেখানে 30শে ডিসেম্বর কোয়ালিফায়ার 1 হতে চলেছে ডেজার্ট ভাইপার্সের সাথে MI এমিরেটসের, এবং 1 জানুয়ারি এলিমিনেটর হতে চলেছে দুবাই ক্যাপিটালস ও KKRের মধ্যে। তো এখান থেকে তোমাদের প্রেডিকশন জানতে চাই আমি কমেন্টে, তোমরা জানিয়ে দিও এখান থেকে কে কোয়ালিফাই করবে ফাইনালের জন্য, এবং ফাইনালে কোন দুটো দল দেখতে পারো তোমরা এটা কমেন্টে জানিয়ে দিও, প্রেডিকশন থাকলো তোমাদের জন্য। তো চলো এবারে মেন তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো ক্যামেরন গ্রিনকে নিয়ে। ক্যামেরন গ্রিন প্লেইং 11-এ অনায়াসে থাকবে, এবং ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ টাকার বিনিময়ে এই যে কিনেছে কলকাতা নাইট রাইডার্স, সেটা প্লেইং 11-এ রাখার জন্যই কিনেছে। ইভেন তিনি ব্যাট হাতে বল হাতে যেই ব্যালেন্সটা ক্রিয়েট করবে কলকাতা নাইট রাইডার্স দল, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জেতার দিক থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে অনেকটা ভূমিকা পালন করবে। তো সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন আমার প্রথম চয়েস ফরেন প্লেয়ার। এবং আমি যদি সেকেন্ড চয়েস ফরেন প্লেয়ারে যাই, সেটা হচ্ছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণকে তো রাখতেই হবে। ইভেন সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্সের লেজেন্ড, এবং অনেক বছর ধরে খেলে আসছে, এক্সপিরিয়েন্সটাও রয়েছে, ইভেন ভালো করছেও, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে IPL-এ, ভালো স্পিনার তিনি। উপর থেকে যদি ওপেনিং করানো হয় তাহলে করানো যেতেই পারে, বাট আমি তো সেক্ষেত্রে নারিনকে রাখবই। নারায়ণ হচ্ছে আমাদের কলকাতা নাইট রাইডার্সের মেন কোর প্লেয়ার। তো আমি এই দুজন ফরেন প্লেয়ারকে রাখছি আপাতত। এইবারে হচ্ছে আর বাকি দুটো ফরেন প্লেয়ারের জায়গা ফাঁকা রয়েছে। সেখানে মুস্তাফিজুর রহমান রয়েছে, সেখানে মাথিসা পাথিরানা রয়েছে, সেখানে রাচিন রবীন্দ্রা রয়েছে, টিম সাইফার্ট রয়েছে, এবং ফিন অ্যালেন রয়েছে। তো এই 5 জনের মধ্যে আমাকে যে কোনো দুজনকে চুজ করতে হবে। তো আমি আপাতত ক্যামেরন গ্রিন এবং সুনীল নারায়ণকে রাখছি, এবং তাদের দুজনকে ছেড়ে বাকি দুজনকে হতে পারে সেখানে আমি মাথিসা পাথিরানাকে রাখছি 3 নম্বরে। মাথিসা পাথিরানাকে কেন রাখছি, তার কারণ মাথিসা পাথিরানা কিন্তু ডেথ ওভার বোলিং অপশন প্রথম চয়েস, এবং দ্বিতীয় চয়েসে কিন্তু মুস্তাফিজুর রহমান রয়েছে। বাট মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে দ্বন্দ্বটা চলছে, যে বাংলাদেশের কোনো প্লেয়ার এইবারে IPL খেলবে না, অনেকেই বয়কট করতে বলছে। তো সেক্ষেত্রে যদি সেটা হয়, কলকাতা নাইট রাইডার্স কিন্তু অন্যান্য ফাস্ট বোলারকে খুঁজে নিতে পারে। বাট সেক্ষেত্রে আমার মনে হচ্ছে
মাথিসা পাতিরানা কিন্তু বেস্ট অপশন কলকাতা নাইট রাইডার্সের জন্য। ইভেন মাথিসা পাতিরানা কিন্তু ডেথ অপশানে বল করবে, যেখানে ডেথ ওভার অপশানে কিন্তু মাথিসা পাতিরানা ছাড়া আর কোনো নাম আমি দেখতে পারছি না। হর্ষিত রানা, বৈভব আরোরা তারা কিন্তু নতুন বলেরই বলার, এবং হর্ষিত রানা আমরা দেখেছি ইকোনমিক্যাল, তিনি একটু ইকোনমি বেশি দিয়েই কিন্তু আইপিএলে বল করেছে, যেটা কিন্তু কলকাতার জন্য একটা চিন্তার বিষয় রয়েছে। তাই যার জন্য কলকাতা নাইট রাইডার্সের একটা ভালো ডেথ ওভার বোলিং অপশন লাগতো, এবং তারা সেটা আইপিএলে নিয়েছে 18 কোটি টাকার বিনিময়ে মাথিসা পাতিরানাকে, যেখানে তারা 9 কোটি 20 লাখ টাকার বিনিময়ে কিন্তু মাথিসা পাতিরানা ব্যাকআপ হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে। দেখো বর্তমানে মুস্তাফিজুর রহমান যেরকম পারফরমেন্স করেছে, তো সেক্ষেত্রে আমি বলবো মুস্তাফিজুর রহমানকে নিলেও কিন্তু আমি অতটা শক হব না, তার কারণ মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সটা কিন্তু এবার ভালো গেছে। ইভেন আগের বছর যেই পারফরমেন্সটা দিয়েছিল মাথিসা পাতিরানা, এই বছরও কিন্তু সেরকমই অনেকটা দেখা যাচ্ছে, ওয়াইড বল করছে, নো বল করছে, বাট মাথিসা পাতিরানা কিন্তু তার বোলিং অ্যাকশনটা চেঞ্জ করেছে, অনেকটা চেঞ্জ করেছে, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো হতে পারে। এবং কলকাতা নাইট রাইডার্সের যে ইডেন গার্ডেন পিচ রয়েছে সেটাও কিন্তু অনেকটা আলাদা রকম, প্রথম দিকে সুইং পাওয়া যায়, তো সেক্ষেত্রে মাথিসা পাতিরানা হয়তো প্রথম দিকে সুইংটা দেবে না, বা মুস্তাফিজুর রহমান হয়তো প্রথমের দিকে সুইংটা দেবে না, বাট হর্ষিত রানা, বৈভব আরোরা কিন্তু কলকাতার জন্য সুইংটা দেবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের বোলিংটা এবার ডেডলি লাগছে, যেখানে বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারায়ণ রয়েছে, এবং মাথিসা পাতিরানা তো রয়েছে ডেথ ওভার বোলিং অপশন হিসেবে, এবং বৈভব আরোরা ও হর্ষিত রানা রয়েছে। তো মোটামুটি কলকাতা নাইট রাইডার্সের বোলিংটা এবারে খুবই স্ট্রং লাগছে, যেখানে আমি কলকাতা নাইট রাইডার্সের বোলিংকে 10-এ 10 দিচ্ছি। এবারে তোমাদের কি মতামত তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও। তো আমি আপাতত এই 3টে বিদেশি প্লেয়ারকে নিয়ে যাচ্ছি। 1 নম্বর ক্যামেরন গ্রিন, 2 নম্বর সুনীল নারায়ণ, 3 নম্বর হচ্ছে মাথিসা পাতিরানা। তো এইবারে হচ্ছে 4 নম্বর ওভারসিজ প্লেয়ার হবে কে? সেক্ষেত্রে অনেক নামই রয়েছে, যেখানে ফিন অ্যালেন নাকি টিম সাইফার্ট, যেখানে রোবম্যান পাওয়েল এত এক্সপিরিয়েন্স নিয়ে খেলেছে, ইভেন রাসেল চলে যাওয়ার পর তার কাঁধে অনেকটা দায়িত্ব রয়েছে, তো তিনি খেলবেন কিনা, ইভেন রাচিন রবীন্দ্রা স্পিন পাচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয়, যেহেতু কলকাতা নাইট রাইডার্সের কাছে লেফট আর্ম অফ স্পিনার বলার নেই, তো সেক্ষেত্রে হয়তো রাচিন রবীন্দ্রকে দিয়েও স্টার্ট করতে পারে। তো এইবারে আমি আসল তথ্যটা বলবো যে এইবারে ফাইনাল যে 4 নম্বর ওভারসিজ প্লেয়ার সেটা কে হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো সবার আগে কলকাতা নাইট রাইডার্স ফিন অ্যালেনকে ধরছে, তার কারণ ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে এই দুটো পেয়ার কিন্তু বেশ ভালো লাগছে আমার, এবং কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানের সাথে ফিন অ্যালেনের ওপেনিং জুটিটাকে থ্রেডসে কিন্তু রিভেল করেছে, যেখানে থ্রেডসে তারা বলেছে যে এইবারে আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি হতে চলেছে আজিঙ্কে রাহানে এবং ফিন অ্যালেন। তো সেক্ষেত্রে আমি আপাতত ফিন অ্যালেনের সাথে যাচ্ছি। এবারে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও। বাট এখানে রোবম্যান পাওয়েলের অপশন রয়েছে। রোবম্যান পাওয়েল কেন? তার কারণ রোবম্যান পাওয়েলকে যদি না নিই, কলকাতা নাইট রাইডার্সের ফিনিশিং লাইন আপটা একটু কাঁচা লাগছে, তো সেক্ষেত্রে টপ অর্ডার একটু ভালো করব না ফিনিশিং একটু ভালো করব, সেটাও একটা মানে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি আমি, যে ফিনিশিংয়ের দিকে যাব না টপ অর্ডারের দিকে যাব। তো সেটা আমি বলবো সিচুয়েশন ওয়াইজ, যদি বড় রান চেস করতে হয় তখন সেক্ষেত্রে তুমি ফিন অ্যালেনকে প্রথম দিক থেকে খেলাতে পারো। ইভেন যদি দেখতে হয় যে এমন সময় ফিনিশিং টাচ লাগবে, বা এমন একটা সময় এসছে যেখানে তোমার কোর ব্যাটিং লাইন আপ রয়েছে কিন্তু তোমার ফিনিশার ভালো নেই, তো তখন তুমি রোবম্যান পাওয়েলকে ট্রাই করে দেখতে পারো। বাট আমি আপাতত ফিন অ্যালেনের সাথে যাচ্ছি। এবারে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিও। এক্ষেত্রে টিম সাইফার্ট এবং রাচিন রবীন্দ্রেরও একটা অপশন রয়েছে, তো টিম সাইফার্টকেও ট্রাই করতে পারে, বাট টিম সাইফার্টের থেকে আমি ফিন অ্যালেনকে একটু বেটার বলবো। ফিন অ্যালেন এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে 200 স্ট্রাইক রেটে ব্যাট করছে, ইভেন কলকাতা কিন্তু সেটা শো আপও করছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স বারে বারে ইনস্টাগ্রামে পোস্ট করছে ফিন অ্যালেনের ঝড় উঠেছে, ফিন অ্যালেন ভয়ানক স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, যেটা কিন্তু একটা চিহ্ন তুলে ধরছে কলকাতা নাইট রাইডার্স, এবং বলতে চাইছে যে ফিন অ্যালেন হতে পারে আমাদের ফিল সল্ট, যেটা 2024 সালে ফিল সল্ট করেছিল সেই কাজটাই কিন্তু এবারে ফিন অ্যালেন করতে পারে। তো এটা একটা ভাবার বিষয়। বাট রোবম্যান পাওয়েল এত ভালো প্লেয়ার, তিনি কেন জায়গা পাচ্ছেন না সেটাও একটা দেখার বিষয়, যেখানে মাথিসা পাতিরানার মতো ডেথ ওভার বোলিং অপশন কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে, সেখানে মুস্তাফিজের মতো এক্সপিরিয়েন্স ডেথ ওভার বোলিং অপশন কিন্তু কলকাতা হারিয়ে ফেলছে। মুস্তাফিজ যদি আইপিএল 2026-এ অ্যাভেলেবেল থাকে তাহলে কলকাতা নাইট রাইডার্স কাকে ছেড়ে কাকে খেলাবে সেটাও একটা দেখার বিষয়। তার কারণ মুস্তাফিজুর রহমান বর্তমানে দারুণ ফর্মে রয়েছে, আমরা সেটা দেখতেও পারছি, তিনি দারুণ বল করছে, ইভেন অফ কাটার, লেগ কাটার সব রকমের বল তিনি করছেন। তো সেক্ষেত্রে এটাও একটা ভাবার বিষয়, মুস্তাফিজ নাকি মাথিসা পাতিরানা। তো এক্ষেত্রে আমি মাথিসা পাতিরানার সাথে যাচ্ছি। ইভেন আমি অনেকদিন আগে থেকেই বলেছি, তার কারণ আমি আপাতত ধরে চলবো যে বাংলাদেশের যে দ্বন্দ্বটা চলছে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশি প্লেয়ার এইবারে বিসিসিআই অ্যালাউ করবে না, বাট এটা একটু আগে করতে পারতো বিসিসিআই প্লেয়ার,
প্রথমেই আইপিএল অকশনের আগেই তারা বলতে পারতো যে এবারে কোনো বাংলাদেশি প্লেয়ার অ্যালাউ আমরা করব না, তো সেটা করলে আমি আর একটু বেশি খুশি হতাম। বাট যেহেতু দেখো অ্যালাউ করে দিয়েছে, আমি বলবো এখন আর দরকার নেই। যতই ধর্মবিরোধ হোক, যতই বিদ্বেষ হোক, কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু কোনোরকম কোনো দোষ করেনি। সে কিন্তু ভালো ছেলে। ইভেন ক্রিকেটের সঙ্গে রাজনীতির একটা আলাদা আকাশ পাতাল তফাৎ রয়েছে, তো সেটা আমি ধরছি না আপাতত। তো আমি মুস্তাফিজের সাথেই যাচ্ছি, মুস্তাফিজকে আমি দলে রাখছি। ইভেন মুস্তাফিজকে 2-4টে ম্যাচ আমি বলবো খেলাতে কলকাতা নাইট রাইডার্সের জন্য, এবং ভালো করবে। দেখো ভাই, মুস্তাফিজুর রহমান যেই অফ কাটার লেগ কাটারটা মারে, সেটা ইডেনের পিছে কিন্তু কাজও করবে, তো সেক্ষেত্রে সেটা ট্রাই করতে পারে। বাট এখানে প্রচুর ডিফিকাল্ট রয়েছে। ভালো ভালো প্লেয়ারদের নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইভেন এত ভালো ভালো প্লেয়ারদের নিয়েছে যে এখন কাকে ছেড়ে কাকে খেলাবে সেটা একটা দেখার বিষয়। আন্দ্রে রাসেল চলে যাওয়ার পর থেকে কেকেআরের কিন্তু চাপ রয়েছে। কেকেআরের কিন্তু সেই চাপটা পূরণ করতে পারতো রোবম্যান পাওয়েল। বাট এখানেও একটা কনফিউশন, রোবম্যান পাওয়েল নাকি ফিল সল্ট। ফিল সল্টের বর্তমান স্ট্রাইক রেট 200-র কাছাকাছি, যেখানে কলকাতা নাইট রাইডার্স খাবলে পড়েছে যে ফিল সল্টকে তো খেলাতেই হবে। বাট রোবম্যান পাওয়েলকে না কেন? রোবম্যান পাওয়েল তো ভালো প্লেয়ার। রোবম্যান পাওয়েল কি দোষ করেছে? দেখো, এক্ষেত্রে এটা পুরোপুরি সিচুয়েশন ওয়াইজ। সুতরাং তোমার যদি একটা ভালো ওপেনার লাগে, উপর থেকে যদি ওপেনিং দরকার হয়, তো সেক্ষেত্রে ফিন অ্যালেনকে টার্গেট করতে পারো বা ফিন অ্যালেনকে ট্রাই করতে পারো। ফিন অ্যালেনকে দিয়ে আমি বলবো প্রথম ম্যাচগুলো খেলানো উচিত। তারপরে তিনি যদি বেটার না করে, তো সেক্ষেত্রে তখন রোবম্যান পাওয়েলকে ট্রাই করে দেখতে পারো। বাট আপাতত আমি ফিন অ্যালেনের সাথে যাচ্ছি। এবং এক্ষেত্রে আরও একটা আর্টিকেল উঠে আসছে যে ফিন অ্যালেনের সাথে টিম সাইফারও কি ওপেনিং করতে পারে। দেখো, এটা অসম্ভব। দুটো বিদেশি প্লেয়ারকে একবারে ওপেনিং করানো, এটা একটা বোকামি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, যেখানে ক্যামেরন গ্রিন রয়েছে, যেখানে মাথিসা পাথিরানা রয়েছে, যেখানে নারায়ণ রয়েছে। সেখানে কিন্তু দুটো আরও এক্সট্রা ওভারসিজ প্লেয়ার নেওয়াটা কিন্তু বোকামি। ইভেন আমরা জানি যে আইপিএলে 5টা বিদেশি অ্যালাউ নেই, 4টে বিদেশি নিয়ে নামতে পারে। তো সেক্ষেত্রে আজকে আমার এই 4টে বিদেশি কলকাতা নাইট রাইডার্সের, 1 হচ্ছে ক্যামেরন গ্রিন, 2 হচ্ছে সুনীল নারায়ণ, 3 হচ্ছে মাথিসা পাথিরানা, 4 নম্বর হচ্ছে ফিন অ্যালেন। এবারে তোমাদের 4টে বিদেশি প্লেয়ার কে হতে চলেছে আইপিএল 2026-এ কেকেআরে, তো সেটা তোমরা কমেন্টে জানিও। ইভেন আঙ্গাক্রিস রাঘুবংশী এই 3 মাস পর আইপিএল, অনেক প্লেয়াররা রয়েছে। দেখো, তুমি হার্দিক পান্ডিয়াকে দেখতে পারবে। তিনি ভারতীয় টিমের হয়ে 2023-এর ওয়ার্ল্ড কাপে পায়ে চোট পায়, যার জন্য তিনি 1 বছর কিন্তু বসেছিল। তো সেক্ষেত্রে সামান্য পায়ে চোট লেগে তিনি 1 বছর রিকভারি করতে পারেনি। আঙ্গাক্রিস রাঘুবংশী ঘাড়ে চোট লেগে কতটা তাড়াতাড়ি রিকভারি করছে সেটাও একটা দেখার বিষয়। ইভেন আঙ্গাক্রিস রাঘুবংশী যদি না খেলে, সেক্ষেত্রে কে খেলবে তার জায়গায়? দেখো, এখানে সরাসরি আমি বলবো যে আঙ্গাক্রিস রাঘুবংশী না খেললে কিন্তু তেজস্বী সিং দাহিয়ার জায়গাটা কিন্তু খুলে যাচ্ছে। এবার তোমরা বলবে রাহুল ত্রিপাঠীরও তো অপশান রয়েছে কলকাতার কাছে। দেখো ভাই, রাহুল ত্রিপাঠী আগের বছর যেটা করেছিল, আমি বলবো কলকাতা নাইট রাইডার্স এখন শর্ট টার্মের কথা না ভেবে লং টার্মের জন্য ভাবতে পারে। সেক্ষেত্রে তেজস্বী সিং দাহিয়াকে ট্রাই করতে পারে। ইভেন একটা উইকেট কিপারও তারা পেয়ে যাচ্ছে। যদি ইনকেস ফিন অ্যালেনকে খেলাতে পারলো না, আঙ্গাক্রিস রাঘুবংশী যদি না থাকে, সেক্ষেত্রে তারা তেজস্বী সিং দাহিয়াকে দিয়ে উইকেট কিপিং করিয়ে তারা কিন্তু রোবম্যান পাওয়ারের সাথে নামতে পারে। তো সেইটা আমি ম্যানেজমেন্টের উপর ছাড়ছি। বাট আমার যতটুকু বলার ছিল যে 4টে বিদেশি প্লেয়ার কে হতে পারে, যে কনফিউশনটা ছিল, তো সেটা আমি আপাতত দূর করলাম। এবারে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিও। এবং আরও এরকম কলকাতা নাইট রাইডার্সের নিউজ, আরও এরকম তথ্য নিয়ে আসবো আইপিএল সহ ইন্টারন্যাশনালের ক্রিকেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকে আর বেশি কিছু বলবো না, চলো টাটা।